আপনি হাওড়া থেকে ডাইরেক্ট গোঘাট লোকাল পেয়ে যাবেন, নাহলে শেওড়াফুলি জংশন থেকে গোঘাট লোকাল পেয়ে যাবেন, আর তারকেশ্বর থেকেও পেয়ে যাবেন। তারকেশ্বরে পুজো দিয়ে আপনি গোঘাট লোকালে ধরে গোঘাট নামবেন, সেখান থেকে কামারপুকুর এবং জয়রামবাড়ি টোটোতে সারাদিন পুরো দর্শনীয় স্থানগুলো। তো আমরাও সেটাই আজকে তারকেশ্বর থেকে করছি, অর্থাৎ তারকেশ্বরে বাবার মন্দিরে পুজো দিয়ে তারপরে এখন যাব গোঘাট। আমাদের এখান থেকে ট্রেন ছাড়ার সময় হলো 9:10, কিন্তু 8:52 ট্রেন দিয়ে দেয়। এখান থেকে একটু সময় অপেক্ষা করে তারপরে সোজা গোঘাট। তো চলুন আমরা এখন লোকাল ট্রেনে গোঘাট। এটাই হলো শেষ স্টেশন হুগলি জেলার। তো এখান থেকে আমরা এই পেছনে এই হলুদ বিল্ডিংটা, এটা হলো টিকিট কাউন্টার বিল্ডিং। আমরা এখান থেকেও নামতে পারি, আর না হলে একদম সামনের দিকে চলে যাব ট্রেনের, ওখান থেকেও নামা যায়। নেমে আপনি নিচে দিকে দেখছেন বিভিন্ন রকম টোটো, অটো, মারুতি সব কিছু পেয়ে যাবেন। রিজার্ভে ঘোরা যায়, আর না হলে আপনাকে নামিয়ে দেবে, সেখান থেকে আপনি হেঁটে ঘুরতে পারেন। তো আমরা সেটা করবো না, আমরা রিজার্ভ করে ঘুরবো পুরোটাই, অর্থাৎ কামারপুকুর আর জয়রামবাটি দুটো জায়গা কিন্তু আমরা আজকে একসাথে ঘুরবো। তো মনে রাখবেন যে গোঘাট কিন্তু আপনি হাওড়া স্টেশন থেকে নেমে, অর্থাৎ হাওড়া থেকে আপনি গোঘাট লোকাল পেয়ে যাবেন, বা তারকেশ্বর বা আরামবাগ হয়েও গোঘাটে আপনি আসতে পারেন। গোঘাট লোকালে আপনি তো গোঘাট নামলেন, আমার পেছনে রয়েছে স্টেশন, এই দেখেন উঁচু, ওখান থেকে এই নিচে নামতে হবে। আপনি ওপাশ থেকে টিকিট কাউন্টারতে নামতে পারেন, আর সামনে থেকেও নামতে পারেন। এখান থেকে টোটো আর এই মারুতি ভ্যানগুলো পেয়ে যাবেন, এগুলো শেয়ারেও যাচ্ছে। আর না হলে আপনি এই মারুতিতে করে আপনি সাইট সিন করতে পারেন। সর্বোচ্চ 8 জন, 1300 টাকা মতন নেবে। তার সাথে কামারপুকুর থাকবে, দেবগ্রাম থাকবে, আরও দু একটা ইনক্লুড আশপাশের জায়গা থাকবে। আপনি এর মাধ্যমে ঘুরতে পারেন। আপনাকে সাইট সিনের জন্য হয়, মানে মারুতি তো পুরো ভেতরে সরু রাস্তাগুলো ঢোকে না, ওখানে টোটো করে নিতে হবে, আর না হলে আপনাকে পায়ে হেঁটে ঘুরতে হবে। দুটো অপশান আপনি পারেন। আর যদি পারেন এখান থেকে টোটো নিয়ে নিতে পারেন। টোটোতে মোটামুটিভাবে যেমন কি দেখেন এখানে 1000 টাকা করে বলে যে কামারপুকুর জয়রামবাটি। এইবারে আপনি এই 1000 টাকার বিনিময়ে আপনি এই দুটো জায়গা ঘুরতে পারেন। বার্গেনিং করবেন, বার্গেনিং করলে একটু কমতে পারে, মানে 1000 টাকা থেকে আপনাকে মোটামুটিভাবে 700-800 টাকা মতন আপনার কাছ থেকে নেবে, নিয়ে কিন্তু আপনাকে এই দুটো জায়গা ঘুরিয়ে দেবে। আর দেবগ্রাম যেটা, সেটা কিন্তু করতে গেলে সামান্য আর কিছু বেশি দিতে হবে। এই থাকলো আজকের কামারপুকুর ভিডিওর মেইন যে খরচটা, সেই খরচটা আমি আপনাদেরকে তুলে ধরলাম। এখন এই স্বামী বিবেকানন্দের মন্দির এসেছিলাম একটা। তো এই মন্দিরে নিয়ম হলো কুমার পুজো দেওয়া, মানে ছোট ছোট বাচ্চা তাদেরকে পুজো দেওয়া হয়। এর মধ্যে এখানে আগে থেকে নাম লিখে আসতে হয়, নাম লেখানোর পরে সেই মতন ডাক পড়ে এবং তাকে পুজো হয় বা পুজো করা হয়। যেরকম আসনে বসিয়ে ঠাকুরের পায়ের কাছে বসিয়ে সেখানে পুজো দেওয়া হয়, খাওয়ানো হয়। হ্যাঁ, খুব ভালো কিন্তু সিস্টেম। আর এটা কিন্তু আগেরবার আমরা যখন এসেছিলাম দেখতে পাইনি, কারণ আমরা বিকালে এসেছিলাম, ঠিক আছে। তো বিকালে তখন কিন্তু বন্ধ, মানে মন্দির খোলা ছিল, বাট পুজো হয়নি, মানে সকালে পুজো হয়। আর আমরা এখন এই টাইমে এসেছি বলে মন্দিরটা খোলা পেয়েছি এবং পুজো হচ্ছে, খুব সুন্দর লাগলো। আর আমাদের কিন্তু ভালোভাবে গাইড করছেন আমাদের যে টোটো চালক। যাই হোক, এই ছোট্ট মন্দিরটার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য দেখবার মতো, ছোট্ট কিন্তু গোছানোটা খুব সুন্দরভাবে। সারদা মা 52 বছর ছিলেন। আর এটা হলো পুরনো বাড়ি, আর ওপাশেরটা হলো নতুন বাড়ি, এখন পরে নির্মিত হয়েছে। আর আমরা এখান থেকে কুপন কেটেছি 60 টাকা করে, মাথা পিছু 60 টাকা আপনাকে দিতে হয় প্রসাদ গ্রহণের জন্যে। 11:30 অবধি কুপন দেয়, আর লাইনে দাঁড়াতে হবে। যতক্ষণ ভোগ থাকবে ততক্ষণ অবশ্যই দেবে। আর এটা পাওয়া মানে আপনি ভোগ পেয়ে গেলেন, মানে তো এই প্রসাদের কুপন নিয়ে আমরা ভোগ নিতে যাব। 11:30 পরপরই লাইন দেবো। তো যাই হোক, এখন ভোগ নেওয়ার পালা। ভোগটা কি হয় না হয় আমি গিয়ে দেখাচ্ছি। মা সারদা মায়ের ধামের মধ্যে এখন প্রসাদ গ্রহণ করতে বসেছি। তো দেখুন, একসাথে 500রও বেশি সবাই একসাথে বসে প্রসাদ গ্রহণ করছি। এখানে এই বসেই প্রসাদ খাওয়ার সিস্টেম, আর পর্যাপ্ত ফ্যান, লাইট, খুব সুন্দর ব্যবস্থা, চেয়ার, টেবিল, থালা, গ্লাস। এখনও প্রসাদ দেয়নি, এখন সবে আমাদের বসবার পালা। যেমন ওই সাইডে কিন্তু প্রসাদ গ্রহণ করে উঠছে, আর আমরা এখন প্রসাদ পাবো। দেখা যাক প্রসাদ আজকে কী কী আছে মায়ের ধামে। প্রথমেই আমাদেরকে এখানে দিল ভাত আর একটা সবজি। যেমন প্রত্যেকের কিন্তু এই যে এই ট্রলি সিস্টেমেই কিন্তু সব কিছু দেওয়া হচ্ছে।
ভাত আর সবজি। তারপরে একটা নিরামিষ তরকারি এটা দিল, তার সাথে আবার ডাল দিল, ভাত পরিবার মতন সবাইকে, কিন্তু সেই একই রকম ব্যবস্থা, একই রকমভাবে আমরা খেয়ে যাচ্ছি, প্রসাদ গ্রহণ করে যাচ্ছি। শেষ পাতে ছিল মিষ্টি, চাটনি আর পায়েস। এখানে ঘাট ছিল, ঠিক আছে? এই ঘাটে হলো মা স্নান করতেন, করে এই স্নান করে এই পথ দিয়ে ঠিক এসে এই যে পথটা গেছে, এই পথ দিয়ে মায়ের জমি দিয়ে একদম উপরে একদম হেঁটে ওই যে আমরা যেখানে প্রসাদ গ্রহণ করেছি সেই অবধি যেতেন, অর্থাৎ তার গৃহে যেতেন। এখান থেকে স্নান করে মা এই পথ দিয়ে কিন্তু ঠিক হেঁটে যেতেন। সেই জন্যে এখানটা থেকে শ্রী মাতৃমন্দির জয়রামবাটি মাকে উৎস করে এইখানে এই মন্দিরটা গড়ে উঠেছে। এই মন্দিরটা 4টে অবধি বন্ধ থাকে, তারপর আবার খোলে। ভেতরে বিভিন্ন রকম মন্দিরের সিস্টেম করা আছে, হ্যাঁ, ছোটো 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 ছোটো, নতুন, মানে এটা মায়ের সাথে রিলেটেড নয়, মা যেহেতু এখানে স্নান করতে আসতেন ঠিক সেই উদ্দেশ্যে এখানে মন্দিরটা বানিয়েছেন। আর এই পথ দিয়ে মা হেঁটে যেতেন, এটাই কিন্তু এখানকার বৈশিষ্ট্য। এই ঘাটে মা তার যে গোমাতা ছিলেন, তো গোমাতাগুলোদের জন্যে এখান থেকে তিনি ঘাস কাটতেন, হ্যাঁ, দলা ঘাস কাটতেন এখান থেকে, সেই ঘাস কেটে এখান থেকে বেঁধে মা নিয়ে যেতেন। তাই এটাও কিন্তু মায়ের ঘাট নামে পরিচিত। এই ঘাটটা পরে নির্মাণ করা হয়েছে, এটা পেয়ারলাস কোম্পানি থেকে করে দিয়ে গেছে এই ঘাটটা। আর এছাড়া দেখুন এই আশপাশে কিন্তু এমনি ঘেরা আছে, পুরোটাই ঘেরা এই পুকুরটা। আমরা এখন এসছি ঠাকুর এই শিব মন্দিরে শিব সেজে এখানে নাটক করেছিলেন, তখন নাম ছিল ঠাকুরের গদাধর। আর এই মন্দিরে একটা বিশেষত্ব আছে, এই যে ঘড়িটি দেখছেন, এই ঘড়িটিতে বাংলায় 1, 2, 3 এইভাবে লেখা। আর এই মন্দিরের বাইরে এইখানে আছে এখনও বিষ্ণু মন্দিরের ভগ্নাবশেষ। মন্দিরটা আজ নেই, কিন্তু সেই ভগ্নাবশেষটা এখনও পর্যন্ত আছে। আর এই বাড়িতে এখানকার পরিবার এখনও বসবাস করেন। হলো লাহাবাবুদের মন্দির। এই মন্দিরের উপরে একটা তলা আছে আর নিচে আন্ডারগ্রাউন্ডে একটা তলা আছে। যখন বর্গিরা হানা দিত তখন লাহাবাবুদের এখান থেকে অর্থ সম্পত্তি যেগুলো নেওয়ার নিয়ে এই মন্দিরের নিচে চলে যেত। আর এই লাহাবাবুর স্ত্রী গদাধরের স্ত্রীকে অর্থাৎ মা সারদা দেবীকে গয়না দিয়েছিলেন বিবাহের, এবং সেই বিবাহের গয়নাগুলি মাকে না জানিয়ে আমাদের গদাধর অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেব তিনি ফিরিয়ে দিয়েছিলেন লাহাবাবুদের সেই গয়নাগুলো। তারই পুতুল চিত্র এখানটাতে তুলে ধরা হয়েছে এই লাহাবাবুদের মন্দিরের পাশে, অর্থাৎ কামারপুকুর লাহাবাবুর যে বিষ্ণু মন্দির আছে সেই বিষ্ণু মন্দির চত্বরে এইগুলো ফুটে তোলা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর এই যে পাঠশালা, সেই পাঠশালাতেই কিন্তু ঠাকুর পড়াশুনো করতে আসতেন, কিন্তু কখনো কিন্তু তার মন বসতো না পড়াশুনোয়। তিনি এইখান থেকে চলে যেতেন মন্দিরে, তিনি মন্দিরে গিয়েই পুজো আশ্রয় মগ্ন থাকতেন। আর পাঠশালাটায় তিনি নামমাত্রই আসতেন, কিন্তু সেই পাঠশালাটা সেই ঠাকুরের পুরনো দিনের স্মৃতি এখনও বহন করে নিয়ে চলেছে। সেই একই রূপ, একই সাজ, একইভাবে দাঁড়িয়ে আছে ঠাকুরের পাঠশালাটা। বর্তমানে এখানে টোটো নিয়ে ঢুকলে টোটোর জন্য আপনাকে 10 টাকা পার্কিং ফি দিতে হবে, এটাই এখানে গ্রহণ করা হয়। আগে এটা লাগতো না, কিন্তু বর্তমানে এটা লাগছে। মাত্র 10 টাকার বিনিময়ে আপনি টোটোটা আপনার রাখতে পারবেন। আর মনে রাখবেন, 4 চাকা নিয়ে ঘুরতে আসলে এখান থেকে কিন্তু আপনি ঘুরতে পারবেন না, আপনাকে পায়ে হেঁটে বা আবার টোটো ভাড়া করে ঘুরতে হবে। সবচেয়ে ভালো হলো এখানে যদি আসেন তাহলে আপনি একেবারে স্টেশন থেকে টোটো নিয়েই ঘুরতে আসবেন, তাহলে আপনার এক্সট্রা যে খরচাটা সেটা বেঁচে যাবে। এটা হলো গোপেশ্বর শিব মন্দির। এই শিব মন্দিরেই কিন্তু এই যে লাহাবাবুদের গোপেশ্বর শিব মন্দির, শ্রী ঠাকুরের বিদ্যমত্ত অবস্থায় গ্রামের লোকের কাছে পাগলামি বলে মনে হয়েছিল, তখন ঠাকুরের মা চন্দ্রমণি তাহার নিরামের জন্য এখানে হত্যে দিয়েছিলেন। এই মন্দিরটাই হলো সেই গোপেশ্বর শিব মন্দির। আর ঠিক এই শিব মন্দিরের পাশ থেকে আপনি হেঁটে যাবেন, আস্তে আস্তে হেঁটে গিয়ে যে এই যে কামারপুকুর যে নামটা হয়েছে, সেই নামের সঙ্গে যে জড়িত সেই পুকুর, এখানেই হলো সেই
আপনার অর্থাৎ আমার বা আমাদের পরিচিত এই কামার পুকুর। এই পুকুরটা কিন্তু এখন সেই আগের অবস্থায় আর নেই, এখন অনেকটাই খারাপ মতন অবস্থায় রয়েছে। এই সবাই নোংরা টোংরাও ফেলে দেখছি, কিন্তু এটা উচিত না। এটা একটা স্মৃতি আমাদের, এই স্মৃতিটাকে সুন্দর করে রাখার, বহন করে নিয়ে যাওয়া আমাদের কিন্তু কর্তব্য। সেটা আমরা এখন সঠিকভাবে পালন করছি না। দেখেন এই পরিস্থিতিটা এখানে অনেকটাই খারাপ, তবুও ঠিক আছে, কামার পুকুর মানতে তো হবেই। এটা হলো ঠাকুরের ভিক্ষা মায়ের মন্দির। তিনি যে দীক্ষা নেওয়ার সময় তিনি যে ভিক্ষা করে যে যাকে মা ডেকেছিলেন, সেই মন্দিরটাই ঠাকুরের এখানে রয়েছে। ছোট জায়গাতে রয়েছে, কিন্তু এখনও কিন্তু খুব সুন্দরভাবে রংচং করা রয়েছে এই ভিক্ষা মায়ের মন্দির। এটা হালদার পুকুর। এই পুকুরে এই ঘাটটায় এখনও ছেলেরা স্নান করেন, অর্থাৎ গদাধর এবং মা স্নান করতেন। আর ওই ঘাটটা এখন করা হয়েছে মায়েদের জন্যে, স্নানের জন্যে। আর এখান থেকে সোজা হেঁটে গেলে রামকৃষ্ণ মঠ। এখানেই আছে ঠাকুরের হাতে লাগানো গাছ এবং আম গাছ। আর যে ভবনে বাস করতেন সেই ভবনটা এখনও কিন্তু আছে। ভাইটা এসছে, টোটোতে করে ঘোরাচ্ছি, ওর নাকি খুব কষ্ট হয়ে গেছে, টোটোতে মোটে নামছে না, এদিকে আর ঘুরতে এসছে। এই যে ওআরএস কিনে দিয়েছি, ওআরএস খাওয়াচ্ছি ওর কষ্ট দূর করার জন্য। তা বলছে না খাবো না, ওআরএস রেখে দেবো, আমি অসুস্থ হয়ে বাড়ি যাবো। এ আবার কিরকম, এটা কি ভালো লাগে? শুভ তুই বল ভাই, এই কি ভালো লাগে? মোটে মানা যায় না, এইসব মানা যায় না। হ্যাঁ, যাই এখন সবার কথা শুনে বাধ্য ছেলের মতন ওআরএসটা খাচ্ছে, ছোট ছোট। হ্যাঁ, হ্যাপি মন। হ্যাঁ, এবারে খাচ্ছি। যাই হোক, এবার একটু ভালো করে ঘোরাবো ভাইটাকে। চলো। আমরা এখন যেখানে এসছি, ঠাকুর সেখানে ছিলেন এবং সেই কক্ষগুলো এখনও আছেন, মাটির কক্ষ। আর যে ঠাকুরের নিজের হাতের লাগানো আম গাছ, অর্থাৎ রামকৃষ্ণ মিশন ও মঠের মধ্যে কামার পুকুরে, সেখানে কিন্তু এখনও আছে। তো সেই গাছটা দেখতে পারবেন, খুব ভালো লাগবে, স্পর্শ করতে পারবেন, সেই ঘরটা দেখতে পারবেন। কিন্তু ভেতরে ওখানে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ না, অর্থাৎ ভিডিও করতে পারবেন না আর ছবিও তুলতে পারবেন না। তো এইখান থেকে আমি দেখাচ্ছি, এখানে আসো, এখান থেকে আমি দেখাচ্ছি যে এই যে পেছনে, আমার পেছনে এই যে ঠাকুরের সেই বাড়ি, আর এই যে সেই আম গাছ এইটা আছে। আর এইখানে সেই প্রবেশদ্বার নেই, আমরা কিন্তু এইখান থেকে বাইরে থেকে তুলতে পারবো, কিন্তু ভেতরে যেতে পারবো না। তাই বাইরে থেকে সব কিছু দেখাচ্ছি। সেই কক্ষটা ওই যে বিচুলির চালের, খুব সুন্দর। ভাইয়ের ভিতর থেকে দেখলে তো মন ভালো হয়ে যাবে, সত্যি খুব খুব ভালো। আর এটাই মোটামুটি আজকে আমাদের শেষ ডেস্টিনেশন, এইবারে বাড়ির উদ্দেশ্যে। সারাদিন যাকে নিয়ে ঘুরলাম, তো এই নদের চাঁদা, এনাকে নিয়ে আজকে সারাদিন ঘুরলাম। এনার ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ভালোভাবে ঘোরান আর গাইড করেন। আগেও আমি এসেছি এখানে, তো এনাকে নিয়েই ঘুরেছিলাম। তার উনি বাড়িতে যখন ছিলেন আমাকে ফোন করে নিয়েছিলেন, আমি স্টেশনেই ছিলাম, আবার আমাকে নিয়ে পুরোটা ঘুরিয়ে এখন কিন্তু এই 5:05 যে ট্রেনটা, এই ট্রেনেই আমরা এখন উঠে পড়ছি। তো আসলে এনার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, এনার নাম্বার থেকে আপনি ফোন করে আসতে পারেন জয়রামবাটি আর কামারপুকুর ঘোরার জন্যে। এখন যে গোঘাট আমরা স্টেশনে চলে এসেছি, 5টায় ট্রেন। এই ট্রেনটায় লেখা থাকবে তারকেশ্বর, কিন্তু আপনি তারকেশ্বর না, তারকেশ্বর এটা পুরো হাওড়ায় যাবে। তো আপনি এই ট্রেনটায় করে কিন্তু হাওড়ায় অনায়াসে চলে যেতে পারবেন। খুব ফাঁকা ট্রেন থাকে, দিব্যি সিট নিয়ে চলে যেতে পারবেন, আর পজিশনও ভালো, তাহলে কোনো অসুবিধাও নেই। আর সেক্ষেত্রে আপনারা পুরো ডে 1 ট্যুর করে, মানে আমি যদি তারকেশ্বর থেকে আসলে 10 টাকা করে টিকিট নেয়, 10 টাকা করে যাওয়া আসা, আমি রিটার্ন কেটে নিচ্ছি 20 টাকা। তো 20 টাকার বিনিময়ে কিন্তু আমি তারকেশ্বর থেকে গোঘাট চলে এসেছি। আমরা এখান থেকে এখন ফাঁকা ট্রেনে চলে যাচ্ছি। আর নামবো বালি। হ্যাঁ, আমরা যেমন বালি নামবো, বালি নেমে সেখান থেকে দমদম মানে উপরে উঠবো হেঁটে, তারপরে দমদম চলে যাব। দমদম থেকে তারপরে আমি আমার লাইন, বনগা লাইন সেই। আর আপনারাও আপনাদের যে গন্তব্য মানে বাড়ি যেখানে, সেখান থেকে হাওড়া মানে শেওড়াফুলিও আসতে পারেন, বালি হয়ে আসতে পারেন। আমি যেমন বালি হল্ট, বালি, আর তারপরে ওদিকে দমদম, এইভাবে হয়ে এসেছি। আপনারা আপনাদের সুবিধা মতন চলে আসবেন। আর সকালবেলার দিকে আসার চেষ্টা করবেন, যেটা 10টার সময় এখানে পৌঁছায়। অ্যাপ দেখে নেবেন, যেমন আমি ট্রেন অ্যাপ দেখেই ব্যবহার করি, আমি বলে দেবো, সেটার থেকে আপনারা অ্যাপ দেখে নিয়ে বেটার আপনাদের সুবিধা মতন ট্রেনটা চুজ করে নিতে পারবেন। আর ট্রেন চুজ করে চলে আসতে পারবেন। 10টার সময় যেটা এখানে দাঁড়ায়, নামলে কী হবে,
আপনি প্রসাদ খেতে পারবেন মন্দিরে, বাইরে থেকে খাওয়া লাগবে না, যেমন আমরা করেছি। আর যাওয়ার সময় 5টার সময় আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো, কারণ এরপরে 2 ঘন্টা পরে অর্থাৎ 7টার সময় ট্রেন। কিন্তু এটা লেখা আছে তারকেশ্বর, কিন্তু তারকেশ্বর না, পুরো এটা হাওড়ায় যাবে। তারকেশ্বরের থেকে ওটা ভায়া হয়ে যায় আবার হাওড়া, ট্রেন থেকে নামতে হবে না। এই একটা সুবিধা আছে এই ট্রেনে। তো যাই হোক, আজকে গোঘাট অর্থাৎ কামারপুকুর জয়রামবাটি ট্যুর আমাদের এখানেই সমাপ্ত হচ্ছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, আমাকে একটু আগে যেতে সাহায্য করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমরা ট্রেনে আসতে আসতে আমাদের ভিডিওগুলো ঠিক এইভাবেই চলছিল, বাইরের শটগুলো ভেতর থেকে আর ভেতরের শটগুলো এইভাবে বাইরে থেকে সবাই নিচ্ছে। বেশ দারুণ।